শুরু করি। তাহলে সেকেন্ড কেসটা গেল। এখন হচ্ছে মোস্ট প্রবাবলি থার্ড কেস। থার্ড কেসটা কি লিখছে? দ্য এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার উইথ, এখন নতুন সিচুয়েশন, রিস্কলেস লেন্ডিং অ্যান্ড বরোয়িং। লেন্ডিং এবং বোরোয়িং আমি করতে পারবো কিভাবে? রিস্কলেস একটা রেটে, মানে রিস্কলেস মানে কি? যে রিস্ক নাই। আরএফ, আরএফ মানে তো রিস্কলেস। ঠিক আছে। সো এখানে কি লিখছে? কনসিডার লেন্ডিং এট রিস্কলেস রেট। তার মানে আমি কি করতে পারবো, ইনভেস্টর কি করতে পারবে, একটা রিস্কলেস রেটে সে ল্যান্ড করতে পারবে। আর সে বড় কিভাবে করতে পারবে? বড়োইং ক্যান বি কনসিডার্ড এজ এ সেলিং সাচ এ সিকিউরিটি শর্ট। তার মানে ওই যে আমরা বলতেছিলাম যে সিকিউরিটি যদি শর্ট সেল করে সেটাকে আমরা বড় বলবো। তাহলে এই যে বড়োইং করতে পারতেছে সে শর্ট সেলের মাধ্যমে, আর ল্যান্ড করতে পারতেছে সে একটা রিস্ক লেস রেটে। তার মানে কি, রিস্ক ফ্রি রেটে আর কি, আরএফ। বিকজ, এই লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ, লাস্ট বুলেট পয়েন্টটা। বিকজ দ্য রিটার্ন ইজ সার্টিন, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো জিরো, তাই না? মানে ট্রেজারি বিল যদি আমরা চিন্তা করি, ট্রেজারি বিল, ট্রেজারি বিলের রিস্ক কত? জিরো না? যেহেতু এটার রিটার্নটা ফিক্সড, রিটার্ন রিস্ক ইকুয়াল টু হচ্ছে জিরো ট্রেজারি বিলের। তাহলে এটাই বলতেছে যে বিকজ দ্য রিটার্ন ইজ সার্টিন, the standard deviation of the return on the riskless asset must be zero. এই এটা মনে রাখো একটু, যে আরএফ, আরএফ যেটা আছে, আরএফ এর রিস্ক হচ্ছে জিরো। পরের স্লাইডে লাগবে এখানে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা আমাদের পোর্টফোলিওটাকে এখন লিখবো যে আর বার সি দিয়া। একটু আগে কি লিখছিলাম? আর পি, তাই না? বা এই পুরো স্লাইড জুড়ে কিন্তু আমরা পোর্টফোলিওকে লিখতেছি আর পি দিয়া। যে এখানে একটা পোর্টফোলিও, এটার মধ্যে দুই তিনটা অ্যাসেট আছে। এখন আমরা আমাদের মানে পোর্টফোলিওটাকে আরেকটু ফার্দার বড় করতেছি। বড় করতেছি কিভাবে? ডাইভার্সিফিকেশন করতেছি কিভাবে? যে দুই তিনটা সিকিউরিটির পোর্টফোলিও তো একটা আছেই, এগুলো তো অবশ্যই রিস্কি পোর্টফোলিও। সাপোজ এখানে দুইটা শেয়ার আছে, সি, সি কোম্পানির এবং এস কোম্পানির দুইটা শেয়ার আছে এই পোর্টফোলিওতে। এটার সাথে আমি এখন কিছু টাকা ইনভেস্ট করব আর এফ এ, আর এফ, তার মানে কি ট্রেজারি বিলেও কিছু টাকা ইনভেস্ট করতেছি। এভাবে আমি এখন একটা কম্বিনেশন সাজাইছি। আমার কম্বিনেশনের মধ্যে কি কি আছে? রিস্কি কিছু অ্যাসেট আছে এবং রিস্ক ফ্রি কিছু অ্যাসেট আছে। এটাকে আমরা বলতেছি কম্বিনেশন অফ রিস্কি পোর্টফোলিও এবং রিস্ক লেস পোর্টফোলিও। তাহলে আমাদের এখন আর বার সি মানে আমাদের রিটার্নটা কত হবে? তাইলে এই যে আমরা কিছু টাকা ইনভেস্ট করতেছি রিস্কি খাতে, কিছু টাকা রিস্ক ফ্রি খাতে, তাহলে আমাদের রিটার্ন কেমন হবে? রিটার্ন হবে অবশ্যই আরএফ, আরএফ এর যে রেটটা সেটাকে গুণ করব কি দিয়ে? 1 - x, মানে কত টাকা ইনভেস্ট করতেছি সেটা দিয়ে গুণ দিব না, কত অংশ আমি ইনভেস্ট করতেছি। আর আর বার এ, মানে এটা হচ্ছে অবশ্যই আমার রিস্কি যে ইনভেস্টমেন্ট গুলো আছে না, সেটার অ্যাভারেজ রিটার্ন ইন্টু এক্স। তাহলে আমি যদি 50% ইনভেস্ট করি রিস্কি খাতে, সেটাকে আমি 0.5 দিয়ে গুণ দিব। আর বাকি 50% দিয়ে গুণ দিব আমার আরএফ কে, মানে ট্রেজারি বিলের যে রেটটাকে, বাকি 50% দিয়ে গুণ দিব। এই দুইটার যোগফল হবে আমার কম্বিনেশন, আমার যে পুরো কম্বিনেশনটার রিটার্ন। রিটার্নের ফর্মুলা যেহেতু দেখছি, অবশ্যই রিস্কের ফর্মুলাও আছে। কম্বিনেশনের রিস্ক, এই যে সি, সিগমা সি, কম্বিনেশনের রিস্ক। কম্বিনেশনের রিস্কে কিন্তু আগের মতো হুবহু। এখানে আমাদের এখন এটা হচ্ছে একটা সিগমা স্কোয়ার এফ, মানে হচ্ছে কি, যে আমার যে রিস্ক ফ্রি যে ইনভেস্টমেন্টটা সেটার সিগমা স্কোয়ার বা সেটার ভেরিয়েন্স মাল্টিপ্লাইড বাই 1 - x হোল স্কোয়ার। এটা কি সিগমা স্কোয়ার এ, এটা হচ্ছে আমার যে রিস্কি যে ইনভেস্টমেন্টটা সেটার ভেরিয়েন্স, সেটাকে আমরা গুণ দিই কি দিয়া? এক্স স্কোয়ার দিয়া। এটা তো সূত্র, তাই না? সূত্র। এরপরে কি প্লাস দিয়ে আমরা কি লিখি? 2 x, এরপর লিখি আমরা 1 - x, এরপর লিখি হচ্ছে সিগমা এ সিগমা বি, এরপর লিখি যে রো আর রো এ বি, এখানে তো এফ এ লিখতেছে।
এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি, এতে হচ্ছে রিস্কি। এই হচ্ছে তাহলে আমাদের রিস্কি মানে রিস্কের ফর্মুলাটা। আর উপরে হচ্ছে রুট ওভার তো আছে। এখন এটাকে আর একটু ফার্দার ছোট করা যায় কিভাবে? এই যে আমরা এখানে লিখছি না যে এফ এর সিগমা স্কোয়ার, মানে এফ যেটা আছে কি রিস্ক ফ্রি, রিস্ক ফ্রির যে রিস্ক সেটা কি জিরো না? মানে এটার তো কোনো ভেরিয়েন্স নাই আসলে। তাহলে এই অংশটা পুরাটা কি জিরো হয়ে যায় কিনা? এই অংশটা পুরোটা জিরো হয়ে যায়। সেম ভাবে লাস্ট অংশটা কি জিরো হয়ে যায় কিনা? এই লাস্ট অংশটা কিন্তু জিরো হয়ে যায়, কারণ এখানেও কিন্তু সিগমা এফ আছে। সিগমা এফ, আর সিগমা এফ মানে কি? যে ট্রেজারি বিলের যে রিস্ক, এটার তো কোনো রিস্ক নাই আদৌ, জিরো। সো সেকেন্ড অংশটাও জিরো হয়ে গেল, সরি থার্ড অংশটাও জিরো হয়ে গেল, ফার্স্ট অংশটাও জিরো হয়ে গেল। তাহলে আমাদের আসলে কম্বিনেশন যেটা আছে, কম্বিনেশনের রিস্কের ফর্মুলা কি দাঁড়াইলো? একদম ছোটখাটো একটা ফর্মুলা, এক্স স্কোয়ার সিগমা স্কোয়ার এ, তার উপরে রুট ওভার, এখানে আবার স্কোয়ার রুটে কাটা যায়, বাকি থাকে এক্স ইন্টু সিগমা এ। তাহলে আমার সিম্পলি হচ্ছে সিগমা সি সমান এক্স সিগমা এ। ঠিক আছে? এখন এখান থেকে আমি কি করতে পারি, চাইলেই এক্স এর মানটা বের করে নিতে পারি না? এই সিগমা সি সমান সমান কি দাঁড়াইলো? এক্স ইন্টু সিগমা এ। কারণ এক্স এর ফর্মুলা কি হবে? সিগমা সি ডিভাইডেড বাই সিগমা এ। একটু ঘুরাইলেই হয়ে যাচ্ছে। এক্স মানে কি? এক্স মানে হইতেছে আমি রিস্কি খাতে কত টাকা ইনভেস্ট করতেছি। তাহলে সেটা পাওয়া সম্ভব কিভাবে? সিগমা সি ডিভাইডেড বাই সিগমা এ। এটা কেন বের করলাম? এটা বের করার কারণ আছে, আমাদের মেইন উদ্দেশ্য তো একটাই, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটাকে বের করা। তো আমরা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটাকে বের করার জন্য এখানে এক্স এর মানটাকে বের করে রাখছি। এই এক্স এর মানটা আমাদেরকে হেল্প করবে এই এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা ড্র করতে। যাই পরের স্লাইডে। আমাদের রিটার্নের ফর্মুলাটা কি? এটা একটু কপি করি আমি। এটা তো আমাদের রিটার্নের ফর্মুলা, তাই না? কম্বিনেশনের রিটার্নের ফর্মুলা। তাহলে এই যে কম্বিনেশনের ফর্মুলাটার কি কি আছে এখানে? এক্স এর মান এক্স আছে না? এই যে এক্স, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। সো এক্স এর মান কিন্তু আমরা অলরেডি জানি। সো এক্স এর মানটা বসায় দেওয়া যায় না চাইলেই? এই যে এক্স এর মান বসাইছে, আর কিচ্ছু করে নাই কিন্তু। আমরা যে আগের স্লাইডে যে এক্স এর মানটা এখানে বের করে রাখছিলাম, এই মানটাকে এই স্লাইডে না এখানে বসাইছে। 1 - এক্স এর মান আর এফ প্লাস যে এক্স এর মান ইন্টু আর বার এ। আচ্ছা, এখন এখানে কি করা যায়? এখানে আরেকটু কাজ করা যায় ছোট করে। ইকুয়াল টু দিলাম, এই যে আর এফ আছে না, এই আর এফ দিয়ে এক রে গুণ দিব। তাহলে কি হবে? আর এফ, এরপরে মাইনাস, আবার আর এফ দিয়ে এই পুরোটাকে গুণ দিব, সিগমা সি ডিভাইড বাই সিগমা এ ইন্টু আর এফ প্লাস এই অংশটা সেম, লাস্ট অংশটা তো সেম থাকতেছে, এখানে কোনো কাজ করার কারণে তো সেম লিখলাম। আচ্ছা, তাহলে এই যে সেকেন্ড অংশটা এবং থার্ড অংশটা, এই দুটোর মধ্যে কিন্তু কমন যায়। কি কমন যায়? সিগমা সি কমন যায়। সিগমা সি কমন নিলে থাকে কি এই জিনিসটা। এটা একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা নিজে নিজে বুঝবো, এটা আমি আর সময় নিলাম না এখানে। মেনলি এখানে কি হইতেছে, আর এফ দিয়ে এই দুইটাকে গুণ দিলাম, গুণ দিয়ে আসলো এই লাইনটা, এই লাইনটা থেকে আমি সিগমা সি কমন নিলাম, কমন নিলে আসলো আর সি এর ফর্মুলা এটা। এটা দিয়ে কি করবো সেটা দেখি। আর সি এর ফর্মুলা আসলো এটা, এখানে আর এফ প্লাস এই অংশটা ইন্টু সিগমা সি। এটা কি কি আমাদের এই একটা লিনিয়ার ফর্মুলার মতো লাগতেছে না? আর এফ কে যদি আমরা বি বলি, আর এফ কে যদি আমরা বি লিখি, প্লাস এই পুরোটাকে লেখা যায় এম, আর সিগমা সি কে লিখলাম এক্স। তার মানে কি দাঁড়াইলো? আর বার সি সমান বি প্লাস এম এক্স বা এম এক্স প্লাস বি। এম এক্স প্লাস বি একটা কার ফর্মুলা? একটা লিনিয়ার লিনিয়ার ইকুয়েশনের ফর্মুলা। তার মানে সিগমা সি এর ভ্যালুটা আমাদের আননোন। সিগমা সি এর ভ্যালুটা যদি আমরা জেনে যাই, সেটা যদি এখানে বসাই দিই, ফর্মুলাতে প্লাগ করি, তাহলে আমরা আর বার সি পেয়ে যাই। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আর বার সি পাওয়া। আর বার সি মানে কি? কম্বিনেশনের রিস্ক, সরি কম্বিনেশনের রিটার্ন। সো কম্বিনেশনের রিটার্নটা কার উপর ডিপেন্ড করতেছে? সিগমা সি এর উপর।
মানে আমি যে রিস্কি খাতে ইনভেস্ট করতেছি সেটার রিস্কের উপর, সেটার রিস্ক দিয়ে এটাকে গুণ দিব, প্লাস আরএফ। আরএফ কিন্তু আমরা জানি, আরএফটা তো আমাদের জানা। তো তখন অবশ্যই কার্ভটা যদি আমরা ড্র করি, কার্ভটা কি হবে? এরকম একটা স্ট্রেট লাইন হবে, যেহেতু এটা একটা একটা লিনিয়ার ইকুয়েশন, একটা স্ট্রেট লাইন হবে। নিচে কি লিখছে? অল কম্বিনেশনস অফ রিস্কলেস লেন্ডিং অর বোরোয়িং উইথ পোর্টফোলিও এ লাই অন এ স্ট্রেট লাইন ইন এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্পেস। এই কথাটাতে যেটা বলছে যে আমরা তো ইনভেস্ট করতেছি কোথায় কোথায়, একটা রিস্কি খাতে আর একটা হচ্ছে রিস্ক ফ্রি খাতে। রিস্ক ফ্রি। তো আমরা রিস্কি খাতে কিন্তু কয়েকটা সিকিউরিটিতে ইনভেস্ট করতেছি, দুই তিনটা সিকিউরিটিতে। তার মানে এটা একটা পোর্টফোলিও, তাই না? এটা একটা পোর্টফোলিও। সো এই পোর্টফোলিওটা আমরা ধরে নিলাম এ। আমরা সাপোজ ধরে নিলাম পোর্টফোলিওটা হচ্ছে এ, এই যে এই পয়েন্টটা ধরে নিলাম এ। এখন এ থেকে, এ যদি আমাদের রিস্কি মানে ইয়াটা হয়, রিস্কি পোর্টফোলিওটা হয়, আমরা কি করতে পারি? বড় করতে পারি মার্কেট থেকে আরো কিছু রিস্কি খাতে ইনভেস্ট করার জন্য। আবার উল্টাভাবে আমরা কি করতে পারি? আমি যদি রিস্ক পছন্দ না করি, তখন আমি কি করতে পারি? আমি কিছু টাকা ল্যান্ড করে দিতে পারি, এদিকে এদিকে চলে আসতে। সাপোজ আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসা মানে কি? মানে হচ্ছে আমি আমার কিছু টাকা, এই যে আরএফ যে রেটটা আছে না, আরএফ রেটে মানে ট্রেজারি বিলে আমি ইনভেস্ট করে দিতেছি। সো ট্রেজারি বিলে যদি আমি ইনভেস্ট করে দিই কিছু টাকা, বাকি টাকাটা আমি ওই যে সিকিউরিটি, ওই যে আমাদের যে পোর্টফোলিও আছে রিস্কি পোর্টফোলিও, সেটাতে ইনভেস্ট করতেছি। আমি যদি রিস্ক বেশি পছন্দ করি, তখন আমি কি করব? আমি এতে থাকবো না। এতে না থেকে আমি কি করব? এখানে কোথাও একটা, এখানে চলে আসবো, এই পয়েন্টটাতে চলে আসবো। এখানে আসবো কিভাবে? এখানে আসবো হইতেছে আমার যত টাকা আছে আমি পুরোটা তো এতে ইনভেস্ট করলামই, কিছু টাকা মার্কেট থেকে আমি আরএফ রেটে লোন নিব। এই যে আরএফ এ আমি লোন নিব, লোন নিয়ে বাকি টাকাটা আমি এখানে ইনভেস্ট করব। ঠিক আছে? এই আর কি অবস্থা। তো আমি কি করতে পারি? একদম এক্সট্রিম পর্যায়ে আমি কি করতে পারি? আমি যদি একদম রিস্ক একটুও পছন্দ না করি, আমি আমার পুরো টাকাটা এদিকে মুভ করতে করতে একদম এখানে এসে ইনভেস্ট করে ফেলতে পারি, এই আরে এই যে পয়েন্টটাতে। এখানে যদি আমি আমার পুরো টাকাটা ইনভেস্ট করি, তাইলে কি হবে? আমি কিন্তু একটুও রিস্ক নিতেছি না, জিরো রিস্ক। এই যে জিরো রিস্ক, এখানে কিন্তু জিরো। জিরো রিস্কে আমি রিটার্ন কোনটা পাবো? আরএফ পাবো। আমি আমার পুরো টাকাটা যদি আরএফ এ ইনভেস্ট করি, তখন কিন্তু আমার রিস্ক জিরো, আমার মিনিমাম রিটার্ন কিন্তু এটা থাকতেছে, এতটুকু রিটার্ন কিন্তু আমার থাকতেছে। এখন আমি যত টাকা আমি রিস্কি খাতে ইনভেস্ট করব, আস্তে আস্তে আমার রিটার্নটা বাড়তে বাড়তে এইভাবে যেতে থাকবে, তখন আমার ক্রাফট হবে। আচ্ছা, এটা গেল মানে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার বলা যায়, হয়ে গেছে অলমোস্ট। এটাই এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, 3 নাম্বার এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার এটাই। কিন্তু আরেকটু কথাবার্তা আছে আর কি। এটা এটা 3 নাম্বার হয়ে গেছে অলমোস্ট। 3 নাম্বার আমাদের ফ্রন্টিয়ার হচ্ছে এটা। তাহলে 3 নাম্বার ফ্রন্টিয়ারটা আমাদের কেমন ফ্রন্টিয়ার হয়ে গেল? এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ফ্রন্টিয়ার হয়ে গেল, যেটা মিনিমাম আরএফ থেকে স্টার্ট হবে। এই যে ইন্টারসেপ্ট, আমাদের ফর্মুলাতে কিন্তু এটা ইন্টারসেপ্ট, তো এটা থেকে স্টার্ট হচ্ছে, আর যত রিস্ক নিব তত উপরের দিকে উঠবে। এবং অবশ্যই এটা মনে রাখতে হবে, এ পয়েন্ট থেকে আমি যদি ছাড়াই, এ পয়েন্ট থেকে যদি ডান দিকে যাই, তখন আমি বড় করতেছি মার্কেট থেকে। এ থেকে যদি আমি এদিকে আসি, তার মানে কি? আমি কিছু টাকা ল্যান্ড করতেছি, মানে মার্কেটে আমি আরএফ রেটে লোন দিতেছি সেখানে। সো একটু আগে আমরা একটা স্ট্রেট লাইন পাইছি, তাই না? একটা স্ট্রেট লাইন পাইছি। আর একদম ইনিশিয়াল কেসে আমাদের ফ্রন্টিয়ারটা কেমন ছিল? এরকম একটা ফ্রন্টিয়ার ছিল, তাই না? এরকম একটা ফ্রন্টিয়ার ছিল। আচ্ছা, এই ফ্রন্টিয়ারটার সাথে এই ফ্রন্টিয়ার থেকে আমি একটা অপটিমাম পয়েন্ট মনে হয় চুজ করছিলাম। অপটিমাম পয়েন্ট কোনটা হবে? এখানে হবে। মানে এই যে এখানে তো অনেকগুলা কম্বিনেশন আছে, অনেকগুলা পোর্টফোলিও, এখানে এখানে একটা পোর্টফোলিও হইতে পারে, এখানে একটা পোর্টফোলিও হইতে পারে, এখানে একটা পোর্টফোলিও হইতে পারে, এখানে একটা পোর্টফোলিও হইতে পারে। কারণ কোন পোর্টফোলিওটাকে আমি আমার কম্বিনেশনে নিব? পোর্টফোলিও আর কম্বিনেশন দুইটা জিনিসকে একটু কিন্তু মাথায় রাখেন। কম্বিনেশনের মধ্যে কি আছে? কম্বিনেশনের মধ্যে আছে হচ্ছে একটা রিস্কি পোর্টফোলিও প্লাস আরএফ, এই দুইটা কিন্তু। আরএফ,
এই ফ্রন্টিয়ারটা থেকে আমি কি চুজ করতে পারি? এই ফ্রন্টিয়ারটা থেকে আমি ওই যে পোর্টফোলিওটাকে চুজ করতে পারি, তাই না? যে আমার পোর্টফোলিও কোনটা হবে। সাপোজ আমি এই পোর্টফোলিওটা নিতে চাই, এটা নিব। তাহলে আমার আরএফ এর সাথে এই পয়েন্টটাকে আমি কি করলাম, আমার যদি আরএফটা এখান থেকে স্টার্ট হয়, আমি যদি কার্ভটা এখানে আবার নিজে নিজে আঁকি। সাপোজ আমি, আমার মনে হইলো যে এই পয়েন্টটা আমার জন্য এফিশিয়েন্ট, আমার মনে হইলো এই পয়েন্টটা আমার জন্য এফিশিয়েন্ট, এবং আরএফ রেটটা হচ্ছে এই জায়গায়। তাহলে আমার ক্রাফটটা কেমন হবে? আমার কম্বিনেশনের ক্রাফটটা কেমন হবে? কম্বিনেশনের এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা কেমন হবে? এরকম হবে। মানে এটাকে টাচ করা যাবে আর কি, আমার টানটা হয় নাই। এটাকে টাচ করা যাবে, এটা হচ্ছে আমার এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার অফ কম্বিনেশন। আর এটা কার এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার? এটা হচ্ছে অফ পোর্টফোলিওর, এটা হচ্ছে কম্বিনেশন। এখন এটা কি ভালো? মানে এই ফ্রন্টিয়ারটা কি এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, নাকি হচ্ছে আসলে এই ফ্রন্টিয়ারটা হবে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার? এখানে যদি আমি একটা পয়েন্ট চুজ করি এবং এখান থেকে যদি আমি এভাবে কার্ভটা ড্র করি, তাহলে এটা হবে আমার আসলে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। আমার কম্বিনেশনের ফ্রন্টিয়ারটা আসলে এটা। কারণ কি? কারণ হচ্ছে এটার স্লোপটা বেশি। স্লোপটা বেশি মানে হচ্ছে যে আমি কিছু টাকা ইনভেস্ট করলে বেশি করে রিটার্ন পাবো। তো সবাই আসলে এই পয়েন্টটাকেই খুঁজে। এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে খুঁজে, যে এই পয়েন্টের সাথে সে আরএফটাকে কি করে দেয়, লাগাই দেয়। তাহলে হচ্ছে তার এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা হয়ে যায় তখন এরকম। এই জিনিসটাই এখানে চিত্র আকারে দেখাইছে। এই জি, তাহলে এটা ছিল আমাদের প্রথম কার্ভ, যেটা হচ্ছে ভালো না বেশি একটা, এটা এফিশিয়েন্ট না। তাহলে এ, এ কে ওরা বলতেছে যে প্রথম পোর্টফোলিও, তাই না? এ কে বলতেছে প্রথম পোর্টফোলিও, কিন্তু এটা আসলে এফিশিয়েন্ট পোর্টফোলিও না। এ থেকেও বি ভালো, বি থেকেও জি ভালো। জি হচ্ছে আমার এফিশিয়েন্ট পোর্টফোলিও, জি হচ্ছে আমার এফিশিয়েন্ট পোর্টফোলিও। আর জি কে ক্রস আমরা ম্যাচ করাবো কার সাথে? আরএফ এর সাথে। তাহলে হবে আমার কম্বিনেশনটা, কম্বিনেশনের ফ্রন্টিয়ারটা হবে এটা। এই হচ্ছে আমাদের কত নাম্বার সিনারিও এটা? 3 নাম্বার সিনারিও। তো এখানে কি ফারহান, হুম, ভাই, হ্যালো। ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা তো এর আগে যে স্লাইডটা করছি ওখানে তো আমাদের এফিশিয়েন্ট যে কার্ভটা মানে যে কার্ভটা ছিল, ফ্রন্টিয়ারটা হুম ছিল, হুম। ওই ফ্রন্টিয়ারের মধ্যে যতগুলো পোর্টফোলিও ছিল সবগুলাই আমাদের কাছে প্রিফারেন্স সেম ছিল না মোটামুটি? আবার একটু বলেন ভাই, বুঝিনি। মানে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারে যতগুলা পোর্টফোলিও আছে হ্যাঁ, এগুলোর প্রতি তো আমরা ইনডিফারেন্ট না? ইনডিফারেন্ট। হ্যাঁ, আপনি এটা এটার কথা বলতেছেন? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলি, তুমি ইয়েতে যাও, একটু পরের স্লাইডটা যাও। পরের স্লাইডে। আসলাম। এইখানে হচ্ছে মানে আমরা এই যে কার্ভটা আঁকছি, সো আগের কেসগুলোতে, মানে আগের কেসগুলোতে যখন এই কার্ভটা ছিল তখন তো আমরা বলছিলাম যে এই কার্ভে যতগুলা পয়েন্ট আছে সবগুলাই মানে ভালো আর কি, মানে ভালো মানে যেটা হচ্ছে ইফিশিয়েন্ট পোর্টফোলিও বলা যায়। হ্যাঁ, তো এইখানে আবার আমরা হচ্ছে আলাদাভাবে প্রিফারেন্স কেন করলাম যে জি বেটার? জি বেটার হচ্ছে, দাঁড়ান একটু একটু ভেবে নিই। এখানে আমরা যেটা পড়ছিলাম যে এখানে কিন্তু সবচেয়ে কম রিস্ক, তাই না? মিনিমাম ভ্যারিয়েন্স, লাস্ট পয়েন্টটাকে আমরা বলি মিনিমাম ভ্যারিয়েন্স। মানে এখানে কম রিস্ক কম রিটার্ন। আর এটা হবে কেমন? এটা হবে হচ্ছে হাইয়েস্ট রিস্ক হাইয়েস্ট রিটার্ন। এর হ্যাঁ হ্যাঁ মধ্যে হ্যাঁ ধরেন এটাকে নাম দিলাম সি। এটার মধ্যে কিন্তু আমরা একটা অপটিমাম পয়েন্ট খুঁজতেছিলাম, মনে আছে? অপটিমাম পয়েন্টের একটা ফর্মুলা ইউজ করতেছিলাম, এক্সি, এক্সি এর ফর্মুলা। হ্যাঁ 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 হ্যাঁ, একটা অপটিমাম পয়েন্ট ছিল, হ্যাঁ। অপটিমাম পয়েন্ট, এই যে আমাদের একটা স্লাইডের নামই আছে অপটিমাম পয়েন্ট। সো এই যে হুম। অনেকগুলা পয়েন্ট, এই যে অনেকগুলা পয়েন্ট, আপনি যেটা বললেন যে এ বি জি, 3টা পয়েন্ট, 3টার মধ্যে এফিশিয়েন্ট কোনটা তাইলে? জি। আমরা কিভাবে জি পাইলাম? ওই যে এক্সি এর ফর্মুলা ইউজ করে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ। এ বি জি 3টার মধ্যে এফিশিয়েন্টের ফর্মুলা আমার জন্য কোনটা বেটার সেটা আমি পাবো ওই এক্সি এর ফর্মুলাটাকে ইউজ করে। এই গেল একটা। তাহলে জি পাইলাম, জি এর সাথে আর এফ কে ম্যাচ করায়া সেটাই হবে আমাদের জন্য এফিশিয়েন্ট ফর্মুলা। আচ্ছা দেখেন এখানে কি লিখছে, কথাগুলা পড়লে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। All investors who believed
they faced the efficient frontier and riskless lending and borrowing rates would hold the same portfolio of risk as বলতেছে সবাই সকল ইনভেস্টর কি করবে এই জি পয়েন্টটাকেই চুজ করবে জি পয়েন্টটাকে চুজ করে আরএফ এর সাথে সে কম্বিনেশনে যাবে সে হয়তোবা এখানে আসতে পারে সে হয়তোবা এখানে আসতে পারে অথবা সে জিটাকে ক্রস করেও যেতে পারে মানে তার কার্ভটা এফিশিয়েন্ট কার্ভটা হবে এটা এখন সে কি জিতে থাকবে কিনা সেটা তার ইচ্ছা সে চাইলে এদিকে আসতে পারে সে চাইলে ওইদিকে যেতে পারে আসেন এই বুলেট পয়েন্টটাতে কি লিখছে all of these investors would hold a risky portfolio with the exact composition of portfolio জি সকল ইনভেস্টর চাবে জি এর সাথে একটা কম্বিনেশনে যাওয়ার জি এর সাথে ওই যে যেটা বললাম যে জি এর সাথে একটা কম্বিনেশনে যাওয়ার এরপরে সে কোথায় থাকবে এটা তার ইচ্ছা জিতে কতটুকু ইনভেস্ট করবে এটা তার ব্যাপার এটা অবশ্যই রিস্কের মানে রিস্ক টলারেন্টের সাথে ডিপেন্ড করবে যেখানে লিখে রাখছে মাচ মোর টলারেন্ট অফ রিস্ক সে যদি উপরের দিকে যায় তখন তার রিস্ক টলারেন্ট বেশি যখন সে নিচের কোনো পয়েন্ট চুজ করবে তখন সে রিস্ক অ্যাভার্স মানে রিস্ককে সে পছন্দ করে না সেকেন্ড বুলেট পয়েন্টে কি লিখছে দাস ফর দ্য কেস অফ রিস্কলেস লেন্ডিং অ্যান্ড borrowing identification of portfolio G constitutes a solution to the portfolio problem আমাদের যে ইয়াটা আছে না ওই যে কি জানি রিপোর্টটা দিয়েছে ওইখানেও মনে হয় আমাদেরকে এই কাজটাই করতে হবে আমাদের এই জি পয়েন্টটাকে চুজ করতে পারতে হবে মানে কোন পয়েন্টটা অপটিমাম সেটা আমাদেরকে বুঝতে পারতে হবে সেটাই হবে আমাদের পোর্টফোলিও প্রবলেমের সলিউশন পোর্টফোলিও জিটাকে চুজ করতে পারবে লাস্ট লাইনে কি লিখছে দ্য অ্যাবিলিটি টু ডিটারমাইনিং দ্য অপটিমাম পোর্টফোলিও অফ রিস্কি অ্যাসেট এখানে আমরা কি বলতেছি সকল ইনভেস্টর কাকে চুজ করবে জি কে চুজ করবে না তার মানে কি আমরা কোনো ইনভেস্টরের কোনো মানে ক্যারেক্টারিস্টিক্স কি দেখতেছি না দেখেই কিন্তু বলে দিতেছি যে জি কে সবাই পছন্দ করবে এটাকে বলা হয় সেপারেশন থিওরেম মানে ইনভেস্টর সম্পর্কে কোনো কিছু না যাই নাই আমরা কি করতে পারতেছি এফিশিয়েন্ট বা অপটিমাম পোর্টফোলিওটাকে চুজ করতে পারতেছি দেখেন এই কথাটা পড়লে এখন বোঝা যাবে দ্য এবিলিটি টু ডিটারমাইন দ্য অপটিমাম পোর্টফোলিও অফ রিস্কি অ্যাসেট অপটিমাম রিস্কি অ্যাসেটটাকে পছন্দ করতে পারা উইদাউট হ্যাভিং টু নো এনিথিং অ্যাবাউট দ্য ইনভেস্টর ইজ নেমড এ সেপারেশন থিওরেম তাহলে যদি বলে যে সেপারেশন থিওরেমটা ব্যাখ্যা করো তখন আপনি এই যে গ্রাফটা ফাইভে যাবে আইকিয়া স্ক্রিন স্ক্রিন দেখতেছি না ফারহান, স্ক্রিন দেখা যেতেছে না। শিট কখন থেকে দেখা যাচ্ছে তো। কিন্তু দেখা যাওয়ার আচ্ছা কথা আসছে, এখন ঠিক তাসলিম হয়েছে। ভাই, এখন ঠিক ঠিক আছে। হয়েছে, এখন ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে। তাহলে এটা বুঝছেন ভাই এখন সেপারেশন থিওরেমটা বুঝছেন মানে কোনো কিছু ইনভেস্টর সম্পর্কে কোনো কিছু নাই যায় নেই আমরা বলতেছি জিটা ভালো সবাই জিটাকে পছন্দ করবে সো এটাই সেপারেশন থিওরি তাহলে এই যে 3 নাম্বার চিত্রটা তো এটাই আমরা যেটা আঁকছি অলরেডি তাহলে এই যে আমাদের এফিশিয়েন্ট মানে ফ্রন্টিয়ারটা ছিল এটা সেটার মধ্যে আমরা জি কে চুজ করলাম এবং জি এর সাথে আরএফ কে ইয়া করলাম মানে মিলাইলাম মিলাইয়া হচ্ছে আমরা একটা কার্ভ আঁকলাম স্ট্রেট লাইন হবে অবশ্যই এটা সো তখন হচ্ছে এটা 3 নাম্বার কেস 3 নাম্বার কেসের আমাদের এফিশিয়েন্ট ফ্রন্ট পোর্টফোলিও গেল এখন আসেন 4 নাম্বারে এখানে কিন্তু আরো একটা বাকি আছে এখানে আমরা কি ধরে নিছি এখানে আমরা ধরে নিছিলাম আসলে আরএফ রেটে 3 নাম্বার কেসে আমরা আমাদের অ্যাজাম্পশন কি ছিল আমাদের অ্যাজাম্পশন ছিল আমরা ল্যান্ড করতে পারবো আরএফ রেটে বড়োইংও করতে পারবো আরএফ রেটে মানে ল্যান্ডিং বড়োইং দুইটাই আমরা আরএফ রেটে করতে পারবো কিন্তু এমন যদি হয় যে আপনি মার্কেটে ল্যান্ড করতে গেলেন তখন একটা রেট এবং মার্কেট থেকে বড় করতে গেলে আরেকটা রেট যদি এরকম হয় তখন আপনার এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা আরেকটু চেঞ্জ হবে কেমন চেঞ্জ হবে তখন আপনার এই যে মেইন ফ্রন্টিয়ার তো এটা আছেই মানে পোর্টফোলিওর যে ফ্রন্টিয়ার এটা তো এটা 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 আছেই আর এখানে দেখেন আরএফ থেকে একটা কার্ভ গেছে তাহলে এটা কেমন এটা কিসের জন্য এটা খুব সম্ভবত ল্যান্ড ল্যান্ড করতে গেলে এই রেটটা মানে আপনি যখন মার্কেটে কাউকে ধার দিবেন তখন পাবেন 7% রেট 7% রেট তাহলে আপনি কি করবেন 7 থেকে এই যে আরএফ থেকে একটা স্ট্রেট লাইন টানবেন যে পয়েন্টটাকে টাচ করবে সেটা হবে আপনার জন্য এফিশিয়েন্ট কম্বিনেশনের পয়েন্ট এই যে জি কিন্তু আপনি মার্কেটে যখন কাউকে মানে মার্কেট থেকে যখন আপনি বড় করতে যাবেন
আপনি চাচ্ছেন যে জি পয়েন্ট থেকে আপনি বেশি, মানে আপনি অনেক রিস্ক পছন্দ করেন, তখন আপনি কি করবেন? জি কে ছাড়াই যেতে চাইবেন অবশ্যই। তো জি কে ছাড়াই যেতে চাইলে আপনার কি করতে হবে? মার্কেট থেকে লোন নিতে হবে। এখন মার্কেটে যখন আপনি লোন নিতে যাবেন, তখন তো আপনার মার্কেট থেকে যখন লোন নিতে যাবেন তখন তো আপনার জন্য এই 7% আর অ্যাপ্লিকেবল হবে না, আপনার তখন লোন নিতে হবে 9% রেট। তাইলে তখন আপনার যে ফ্রন্টিয়ারটা, এই যে এদিক থেকে যাইতেছিল, এখানে আসলো, আসার পরে কি আর কার্ভটা এভাবে সোজা উঠবে? সোজা উঠবে না, তখন কার্ভটা একটু কিংড হয়ে যাবে। তাহলে কার্ভটা শুরুর দিকে এইভাবে উঠতেছে, এরপরে গিয়ে এভাবে হয়ে যাবে। তার মানে আপনার লেন্ডিং রেট হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার লেন্ডিং রেট, আর আপনার এটা হচ্ছে বরোয়িং রেট। আপনি যদি এই পয়েন্টে থাকেন, তখন আপনার জন্য কার্ভ হচ্ছে এটা, জাস্ট এটা। আপনি যখন আহ, বেশি রিস্ক পছন্দ করেন, তখন আপনার জন্য কার্ভ হয়ে যাবে এই পুরাটা। এই হচ্ছে তাহলে 4 নাম্বার কেস। এখানে আমরা দেখলাম এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার উইথ রিস্কলেস ল্যান্ডিং অ্যান্ড বোরোয়িং এট ডিফারেন্ট রেট। এই যে এখানে লেখা আছে এট, এটা এট ডিফারেন্ট রেট হবে। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে কিছু থিওরি পার্ট, 3টা স্লাইড আছে থিওরির, এই যে ছোটখাটো থিওরি। লাস্ট একটা এক্সাম্পল আছে, আগে কিছু এক্সাম্পলটা শেষ করে ফেলি, এরপরে ওই 3টা থিওরি পড়ে ফেলা যাবে। এখানে কি লিখছে এক্সাম্পলে? কনসিডার ফার্স্ট দ্য এলোকেশন বিটুইন ইকুইটি অ্যান্ড ডেট। সাপোজ ধরেন রিটার্ন অফ স্টক, আপনি স্টকে ইনভেস্ট করতেছেন, রিটার্ন পাবেন 11%, এটার রিস্ক আছে 20%। আপনি যদি বন্ডে ইনভেস্ট করেন অবশ্যই কম রিটার্ন পাবেন, সেক্ষেত্রে আপনার রিস্কটাও কম, এটা বি হবে। B। তাহলে কি এখানে কি ইনফরমেশন দেওয়া আছে? একটা স্টকের রিস্ক রিটার্ন দেওয়া আছে, একটা বন্ডের রিস্ক রিটার্ন দেওয়া আছে, আর দেওয়া আছে একটা কোরিলেশন, যে এই দুইটার মধ্যে কোরিলেশনটা কেমন, 0.01। এখন বলেন, যদি আপনাকে বলে যে আপনার কাছে 100 টাকা আছে, এর মধ্যে কত টাকা আপনি স্টকে ইনভেস্ট করবেন, কোন ফর্মুলা ইউজ করবেন ভাই? আপনি কত টাকা, আপনার 100 টাকার মধ্যে কত টাকা আপনি স্টকে ইনভেস্ট করবেন, কোন ফর্মুলা ইউজ করবেন? অপটিমাম পয়েন্ট না? হ্যাঁ, অপটিমাম পয়েন্টের ফর্মুলা। ওই যে তাহলে অপটিমাম পয়েন্টের ফর্মুলাতে যাই, এই যে এটা, এই যে এক্সি এর ফর্মুলাটা, এটাই এটা, মানে সব এই 3টাই সেম। তাহলে এই একটা এই ফর্মুলাটাকে আপনি নিবেন, নিলেন ফর্মুলাটা নিয়ে, এই দেখেন আপনি স্টকে কতটুকু ইনভেস্ট করবেন, তাহলে অবশ্যই এক্স এস লিখবেন। এখানে আগের তো সিকিউরিটি ছিল সিএস, এই জন্য এক্স সি এর ফর্মুলা ছিল। এখন যেহেতু স্টকে ইনভেস্ট করবেন, তাহলে এক্স এস এর ফর্মুলা, এক্স এস এর ফর্মুলা তাহলে হবে এটা। এবং ফর্মুলাতে আপনি ভ্যালু বসাইলেন, সবগুলো ভ্যালু বসাইলেন, কত আসলো? এক্স এর ভ্যালু, এস এর ভ্যালু 14%। তার মানে আপনি 100 টাকার মধ্যে কয় টাকা ইনভেস্ট করতেছেন ইয়াতে, স্টকে? 14 টাকা। 14%। 14%। তাহলে আপনি বন্ডে কতটুকু ইনভেস্ট করবেন? বন্ডে ইনভেস্ট করবেন 1 - 14। পয়েন্ট 14, তাহলে 86% মোটামুটি। এটা হচ্ছে আপনি বন্ডে ইনভেস্ট করবেন। 85 পয়েন্ট। তাহলে এই যে 14% এটা। আর তাহলে এখন আপনি রিস্ক রিটার্ন বের করতে পারবেন না? আপনার যে পোর্টফোলিও, আপনি তো বন্ডে কিছু ইনভেস্ট করতেছেন এবং স্টকে কিছু ইনভেস্ট করতেছেন, অবশ্যই আপনার একটা রিটার্ন আসবে, অবশ্যই একটা রিস্ক আসবে। তাহলে আপনার রিস্ক কত হবে? আগে বলেন রিটার্ন কেমন হবে। রিটার্নের ফর্মুলা কি? রিটার্নের ফর্মুলা আমরা জানি যে এই যে স্টকের ফর্মুলা কত, 11, সরি স্টকের রিটার্ন, জাস্ট বার দিয়ে হচ্ছে গুণ করে দিব, ওয়েট দিয়ে গুণ করে দিব। ওয়েট দিয়ে গুণ করে দিবেন, সিম্পলি জাস্ট শেষ। তাহলে 11কে গুণ দিবেন হুম। ওয়েট দিয়ে। এখানে বন্ডের রিটার্ন হচ্ছে 6, তাহলে এই 6কে গুণ দিবেন তার ওয়েট দিয়ে। কত আসবে? আসবে হচ্ছে এখানে মানে আনসারটা দেওয়া থাকার কথা, এই যে 8.13। ক্যালকুলেশন করলে রিটার্ন আসবে, ঠিক বলছি? দ্য এক্সপেক্টেড রিটার্ন রিস্ক পোর্টফোলিও টি, সরি সরি, এটা না, এটা না, এটা না।
ক্যালকুলেশন করলেই বোঝা যাবে আসলে কত আসছে, সেটা ক্যালকুলেশনটা এখানে দেয় না স্যার, মানে ক্লাসে হচ্ছে ক্যালকুলেশনটা করে দেখাইছিল সম্ভবত। এই যে 7.75 আসবে মনে হয়। যাই হোক, যেটাই আসে আর কি, ক্যালকুলেশন করে যেটাই আসে। রিস্ক কেমনে বের করবেন? এই যে পোর্টফোলিওটা রিস্ক কেমনে বের করবেন, কোন ফর্মুলা ইউজ করবেন? একটু পোর্টফোলিও বল- রিস্কের সূত্র আছে না? হ্যাঁ, ওই যে পোর্টফোলিও। সিগমা 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 পোর্টফোলিও যেটা। রাইট, রাইট। তাহলে ওই আমরা যদি ওই মানে একদম ফর্মুলা প্রথম প্রথম স্লাইডে ফর্মুলাটা আছে, রিস্কের ফর্মুলা, এই যে এটা এটা অথবা এটা, আপনি যেটাই পিক করেন, ভ্যালু পাইলে হয়েছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে আপনি যদি রিস্ক বের করেন, রিস্ক পাইবেন কত? রিস্ক পাইবেন হচ্ছে 7.8%। যে রিস্কটা এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন পরের স্লাইডে দেখি কি আছে। এখন ওই যে আমাদের হচ্ছে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের কার্ভটা আঁকতে হবে আর কি। সো সাপোজ মনে করেন যে ট্রেজারি বিলের রেট দেওয়া আছে 1%, আর এফ এর রেট দেওয়া আছে 1%। এই যে দেখেন এখানে এক, চিত্রটাতে দেখেন এখানে হচ্ছে এক। আর এই ফ্রন্টিয়ারটা কিভাবে পাইছে বলতে পারবেন? বা কেউ কেউ একজন, এই ফ্রন্টিয়ারটা কোন কিভাবে পাইছে? ফ্রন্টিয়ারটা? এই যে ফ্রন্টিয়ারটা। আচ্ছা, এটা ওকে, দাঁড়াও, এটা তো হচ্ছে তোমার রিস্ক আর রিটার্ন দিয়ে হচ্ছে করছে। রিস্ক এবং রিটার্ন ইউজ করে না নাকি এক্সসি এর জন্য বিভিন্ন হ্যাঁ ভ্যালু নিছে? আমরা যেরকম ধরেন এগুলা এখানে যে যেরকম হ্যাঁ আঁকতেছি। হ্যাঁ, মানে এক্সি এর জন্য, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হচ্ছে নিচে। হ্যাঁ, এই যে কার্ভ গুলো আমরা ডিফারেন্ট যেভাবে ওয়েতে হচ্ছে আঁকছিলাম, রিস্ক রিটার্ন কি আসছে সেটা, হ্যাঁ। এক্সি ঠিক এর আছে। একটা আন্দাজে ভ্যালু ধরছে, সিগমা বের করছে। এক্সি এর একটা আন্দাজে হ্যাঁ ভ্যালু হ্যাঁ ধরছে, রিস্ক বের করছে। সিগমা এবং রিটার্ন দুইটা বের করে আমরা কার্ভ নর্মালি স্ট্রেট লাইন পাই অথবা একটা বাঁকানো একটা লাইন পাই। তাহলে এই যে কার্ভটা, এই যে বাঁকা যে কার্ভটা, এই বাঁকা কার্ভটা এইভাবে আসছে এক্সি এর বিভিন্ন ভ্যালুর জন্য। এখন আপনি কি করবেন, আপনি এই লাইনটা কিভাবে ড্র করবেন? এই লাইনটা ড্র করার জন্য আপনাকে বুঝতে হবে যে এই যে অনেকগুলা ফ্রন্টিয়ার, মানে এখানে তো অনেকগুলা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, হাজারটা কম্বিনেশন এখানে আছে। এর মধ্যে কোনটা আপনার জন্য এফিশিয়েন্ট, এটার ক্যালকুলেশন চ্যাপ্টার 6-এ আমরা শিখবো। বইয়েও লেখা আছে এটা, যে আমরা পরের স্লাইডে হচ্ছে এটার ক্যালকুলেশনটা শিখবো, যেখানে টিটাকে আমরা কেন বলতেছি যে এটা এফিশিয়েন্ট। যেখানে টি যেরকম, এখানে টি কে বলতেছে না এফিশিয়েন্ট। সো টিটা কিভাবে এফিশিয়েন্ট সেটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। আপাতত ধরে নিলাম যে এটাকে আমরা এফিশিয়েন্ট মানে ধরতেছি। তাহলে এটার সাথে আমরা কি করবো, জাস্ট এই ওয়ানের যে পয়েন্টটা রিস্ক ফ্রি যে রেটটা, সেটাকে যোগ করে দিয়ে আমাদের কম্বিনেশনের ফ্রন্টিয়ার হবে এটা, কম্বিনেশন। আচ্ছা, এখন এই লাইনের স্লোপ বের আচ্ছা, করুন। একটু একটু হুম, একটা বলেন, জিনিস একটু বলি। বলেন। এখানে ইন্টারেস্ট রেট অন ট্রেজারি বিল ওয়াজ অ্যাবাউট 1%, ঠিক আছে। এখন তুমি যেটা বললে লাইনের কাহিনীটা, মানে লাইনটা তো হচ্ছে আমার যেটা হচ্ছে অপটিমাম পোর্টফোলিও, ওইটার সাথেই হচ্ছে ট্যানজেন্ট না? হ্যাঁ, হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন, রাইট, ভালো একটা পয়েন্ট বলছেন। জাস্ট আপনি এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা যদি আইকে ফেলেন, এটার সাথে একটা ট্যানজেন্ট পয়েন্ট আইকে ফেলবেন, তাহলেই হবে। হাইয়েস্ট পসিবল, হ্যাঁ, বুঝতে পারছি। হাইয়েস্ট পসিবল কার্ভ আঁকবেন আপনি। গুড, এটাও বুঝছি এটা ভালো বুঝছি, বলছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তাহলে এভাবে আমরা হচ্ছে টি পয়েন্টটা পাইলাম। এখন টি পয়েন্টার সোজা একটা অবশ্যই রিটার্ন আছে, তাই না? সরি, রিস্ক আছে। এই যে টি এর সোজা একটা রিস্ক আছে না এখানে? আর এই টিটার একটা রিটার্নও আছে, এখানে একটা পয়েন্ট হবে 8-এর কম। তাহলে দেখেন তো এই কথাগুলো এখন মিলে কিনা। এই যে 7.75 এটা আসলে কি? এই যে টি যে পোর্টফোলিও